আপনারা এটিএন নিউজ দেখছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। সাথে রয়েছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আমরা আজকে কথা বলবো মানবাধিকার ইস্যু নিয়ে। দেশ জুড়ে আজ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, অথচ মানবাধিকার রক্ষার কথা বলার দায়িত্বপ্রাপ্ত সংস্থা আজ প্রশ্নবিদ্ধ, আস্থাহীনতার শিকার। মানুষ যখন মানবাধিকার কমিশনের দোরগোড়ায় আস্থা হারায়, তখনই আসলে প্রশ্নটা জাগে, বিচার ও অধিকার চাইবে কোথায় মানুষ। আমরা আজকে এই বিষয়ে কথা বলার চেষ্টা করব। আমরা খুঁজে দেখব মানবাধিকার আজ কার কাছে দায়বদ্ধ রয়েছে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে একজন অতিথি আছেন। আমি শুরুতেই তার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আছেন ব্যারিস্টার মোহাম্মদ জাকারিয়া হাবিব, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। ধন্যবাদ কবিতা। আচ্ছা, আমরা আমাদের বিষয় আজকে নির্ধারণ করেছি মানবাধিকার লঙ্ঘন, অসহায় মানুষ। শুরুতে একটু জানতে চাইব যে আইন শৃঙ্খলা ব্যবস্থার প্রতি মানুষের তো দীর্ঘদিন ধরে একটা অনাস্থার জায়গা তৈরি হচ্ছে। এগুলো তো আসলে আমরা যদি বলি, আগে থেকে যদি বলি, অনেক বিচ্ছিন্ন ঘটনা থেকে এখনও অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আসলেই কি সমস্ত বিচ্ছিন্ন ঘটনা? আমি যদি একটু পূর্বের থেকে আপনার কাছে জানতে চাইব। সুন্দর প্রশ্ন কবিতা। আমি একটা উক্তি দিয়ে শুরু করি, সেটা হচ্ছে রাষ্ট্র যখন সমালোচনাকে অপরাধ মনে করে, আপনার নাগরিক ভয় পেয়ে যখন নিস্তব্ধ হয়, তখন অ্যাকচুয়ালি মানবাধিকার তার জীবন্ত মূল্যবোধ হারায় আর কি। আর বরং এটা নিস্তব্ধ পরিসংখ্যানের রূপ নেয়। মানবাধিকার যে জিনিসটা, সেই জিনিসটা আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটা মৌলিক অধিকার নিশ্চিত করে একটি রাষ্ট্র হিসেবে। আমাদের সংবিধানের আর্টিকেল 31 এবং 32 তে আপনি স্পেসিফিক্যালি বলা আছে একজন নাগরিক আইনের আশ্রয় পেতে পারে, পাওয়ার অধিকারী, এবং কোনো ব্যক্তি আইন ব্যতীত জীবন ও আপনার স্বাধীনতা থেকে তাকে বঞ্চিত করা যাবে না। এরকম অনেক আপনার ঘটনা থাকে, যেমন হচ্ছে গুম, খুন, কিংবা হচ্ছে রাজনৈতিক নিপীড়ন, বা আপনার সাংবাদিকের মত প্রকাশের আপনার বাধা প্রদান, কিংবা আপনার জেলে হত্যাকাণ্ড। এগুলো সবই হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা আমরা মনে করি। কিন্তু বিচ্ছিন্ন ঘটনা আমরা যদি মনে করে থাকি, যদি আমরা একটা কেন্দ্রে যদি আমি চিন্তা করি, এটা কি কোনো কাঠামোগত দুর্বলতা কিনা। আর বিচ্ছিন্ন ঘটনার অনুপাতটাও যদি এত বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কি আমরা বিচ্ছিন্ন ঘটনা বলতে পারি? বিচ্ছিন্ন ঘটনা বেসিক্যালি যারা বলে, এখন সবাই না, আইন শৃঙ্খলা আপনার রক্ষাকারী যারা বাহিনী আছে, তারা অবশ্যই সমাজের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু কিছু সংখ্যক আপনার সদস্য বা বাহিনীর কিছু অংশ হয়তো দেখা যাচ্ছে যে যখন তারা এই ধরনের ঘটনা ঘটছে পর্যায়ক্রমে, তখন এটাকে আর বিচ্ছিন্ন ঘটনা বলা যায় না। কারণ আপনি যদি চিন্তা করেন যে কি বলে, এটা যদি আইন প্রয়োগ আর নাগরিকের অধিকার যখন ভারসাম্যহীন হয়ে পড়ছে, তখন কিন্তু অ্যাকচুয়ালি আপনার মানবাধিকার দুর্বল হয়ে পড়ছে। তখন এটা আর আপনার বিচ্ছিন্ন ঘটনা থাকছে না। বিচ্ছিন্ন তারা বলতেছে যে যখন তারা সংবাদ সম্মেলন করছে, বা আপনার এটা তারা এটা যখন কোনো আপনার দায় এড়ানোর জন্য, বা জাস্ট আপনার করার জন্য, এটাকে একটা জবাবদিহিতার অভাব আপনার করার জন্য তারা জাস্ট বলছে এটা জাস্ট বিচ্ছিন্ন ঘটনা, আমরা আইন আপনার মানবাধিকার কোনো কিছু লঙ্ঘিত হতে চাই না, হোক এটা আমরা চাই না, বা এটা আমরা সাপোর্ট করি না, এভাবে বলে থাকি। আচ্ছা, ঠিক আছে। প্রিভিয়াস কিছু ঘটনা যেটা আমরা শুরুতেই শুনেছিলাম, কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু পরবর্তীতে প্রকৃত তদন্তের পরে আসলে জানা গিয়েছে। যদি একটু মেজর সিনহা হত্যাকাণ্ডের কথা বলি, একরামুল হক হত্যাকাণ্ডের কথা বলি, এই হত্যাকাণ্ডগুলোর বিষয়ে আপনার কি মনে হয়েছিল? সুন্দর প্রশ্ন। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি 2018 সালে একরামুল হত্যাকাণ্ড যেটা হয়েছিল, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সংখ্যক সদস্য বা একটা সংস্থার মাধ্যমে হয়েছিল। কিংবা মেজর সিনহার যেটা হত্যাকাণ্ডটা হয়েছিল, ওসি প্রদীপ, যাকে কিন্তু আপনার ফাঁসির কাস্টে দাঁড়াতে হয়েছে। আপনি যদি চিন্তা করেন, প্রথমে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী
কিংবা আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি এটাকে তদন্ত হিসেবে দেখানো হয়েছিল, এটা আপনার হত্যা না, এটা ক্রস ফায়ার হিসেবে চালা দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন এটা কিছু এভিডেন্স যখন আপনার মিডিয়া বা যোগাযোগ মাধ্যমে আসে, তখন আপনার মনে আছে হয়তো একটা বাচ্চার কান্না, একটা ফোনালাপ যখন ফাঁস হয়, তখন কিন্তু এটা আপনার সোসাইটি নড়ে চড়ে বসে। আপনারা গণমাধ্যম তখন এটাকে চেপে ধরেন এবং সামাজিক যে সংস্থাগুলো আছে, মানবাধিকার সংস্থাগুলো যখন এটা আপনার ইনভোক করার চেষ্টা করে, তখন এটার আসল তদন্তের জন্য যখন মানে উপরন্তু তদন্তের জন্য দেওয়া হয়, তখন এটা বেরিয়ে আসে যে এটা আপনার হত্যাকাণ্ড ছিল আপনার ক্রস ফায়ারের নামে। আচ্ছা, এবার একটু মানবাধিকার বিষয়ে জানতে চাইব। মানবাধিকার কমিশন কবে প্রতিষ্ঠা হয়েছে এবং আসলে মানবাধিকার কমিশনের কাজটা কি? মানবাধিকার কমিশন যেটা আছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, সেটা আপনার আমাদের দেশে 2009 সালে এটা এনেক্টেড হয় আপনার অ্যাক্টের মাধ্যমে। কিন্তু তার আগে 2008-এ অর্ডিন্যান্স হিসেবে এটা কিন্তু পাস হয়। মানবাধিকারের মূল লক্ষ্য হচ্ছে এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং এই সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রের নয়, নাগরিকের পক্ষ থেকে নাগরিকের অধিকার আদায় করার তাদের আপনার প্রচেষ্টা বা অভিপ্রায় আদায়ের জন্য তারা কাজ করে থাকে। তাহলে মানবাধিকার কমিশন কেন নাগরিক আস্থা হারিয়েছে? যেহেতু তারা নাগরিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে থাকে, আপনার মতামত? এখন যদি বলেন, এখানে কিছু ডিফিকাল্টিস বা আপনার তাদের কিছু ল্যাকিংস আছে। যেমন ধরেন, মানবাধিকার যে কমিশনটা, তাদের কিন্তু কোনো আপনার তদন্ত করার ক্ষমতা, তদন্ত করার দেওয়া থাকলে তাদের কিন্তু কোনো ওইরকম বাহিনী বা আপনার নাই যাদের দ্বারা সে তদন্ত করতে পারে। তারা যেটা করে, তাদের লোক জনবলের অভাবে বা আর্থিক সংকটের কারণে দেখা যায় যে তারা যে তদন্তগুলো নেয়, দায়ভার নেয়, সেগুলা প্রশাসন অথবা ওই অভিযুক্ত আপনার আইন শৃঙ্খলা বাহিনীর হাতেই কিন্তু এটা দেয়। এতে হয় কি, নিরপেক্ষ হয় না, আপনার তদন্ত ভিসিয়েটেড হয় না। এই ভিসিয়েটেড না হওয়ার কারণেই কিন্তু আপনার বেসিক্যালি মানুষের আস্থা হারায়। কারণ মানুষ এখন বোঝে, খুবই সচেতন, যে কোনটা আপনার মানে ফেয়ার হচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে, কোনটা ফেয়ার নয়। আচ্ছা, একটু জানতে চাইবো যে মানবাধিকার কমিশনের কাঠামো এবং স্বাধীনতা নিয়ে কি বড় ধরনের কোনো সংস্কার প্রয়োজন আছে? এটা সুন্দর একটা প্রশ্ন করেছেন। কারণ আপনি বিগত দিনগুলোতে দেখবেন, বিগত বছরগুলোতে দেখবেন যে মানবাধিকার যে কমিশনগুলো রিক্রুটমেন্ট হয়, যেমন কমিশনের চেয়ারম্যান কিংবা সদস্য, এগুলো রাজনৈতিক প্রভাব কিংবা আপনার কোনো তদবিরের মাধ্যমেই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু যখন এই রিক্রুটমেন্টটা আপনার ভেরিয়াস এজেন্সি অথবা বিচার বিভাগ অথবা সাংবাদিক অথবা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গর ভ্যারাইটির মাধ্যমে যখন আসবে, তখন এই রিক্রুটমেন্টটা আপনার স্বচ্ছ এবং কম্পিটেন্ট হবে। তখন হয়তো মানুষ আর আপনার স্বচ্ছতা আরও পাবে। সংস্কারের প্রয়োজন আছে বলে আপনি মনে করছেন। আমরা হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আছি, একটা বিরতির পর আমরা আবারও এই আলোচনায় ফিরে আসবো আপনার সাথে। দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আমরা কথা বলছিলাম আমাদের অতিথির সঙ্গে, এ বিষয়ে আরও কথা বলবো বিরতির পর ফিরে এসে। বিরতির পর ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম মানবাধিকার লঙ্ঘন নিয়ে, কথা বলছিলাম ব্যারিস্টার মোহাম্মদ জাকারিয়া হাবিবের সাথে, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। আচ্ছা, এবার যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই, আইন প্রয়োগকারী সংস্থা যখন নিজেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়, সেক্ষেত্রে আসলে বিচার পাবে কে? আপনার এই প্রশ্নটা শুধু প্রশ্ন না, বেসিক্যালি হচ্ছে এটা বাংলাদেশের ন্যায় বিচার ব্যবস্থার একটা মৌলিক অসঙ্গতির প্রতিচ্ছবি।
আমরা যদি বলি আপনার আইন প্রয়োগকারী সংস্থা যেটা আছে এদের কাজ কি, এদের কাজ হচ্ছে বেসিক্যালি আইন রক্ষা করা, আপনার অপরাধ দমন করা, আপনার জননিরাপত্তা দেওয়া, নাগরিক নিরাপত্তা, আর হচ্ছে আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠাতে সাহায্য করা। কিন্তু বেসিক্যালি যখন এই ধরনের অভিযোগ এই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অভিযুক্ত হয় তখন মানুষের বা নাগরিকের প্রশ্ন স্বাভাবিক হয়ে ওঠে, মানে তারা কিভাবে বিচার পাবে, কে বিচার করবে এবং কোথায় বিচার পাবে। এই জিনিসগুলো হয় কি আপনার মানে যখন তারা কোনো আপনার রাজনৈতিক বা আপনার কোনো ক্ষমতার প্রভাবে যখন আপনার ইয়ার মধ্যে পড়ে তাদের জবাবদিহির জায়গাটা খুব সংকীর্ণ হয়ে যায় এবং বেসিক্যালি যে জিনিসটা ইয়া হয় যে বিচার বহির্ভূত যে হত্যা এটা হচ্ছে ভয়ঙ্কর প্রবণতাতে তৈরি হয় এবং নীরব একটা ভয়ঙ্কর দায়মুক্তি সংস্কৃতি তৈরি হয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখবেন যে এরা দায় নিতে চায় না, আপনার একটা বিচ্ছিন্ন ঘটনা বা বিভিন্ন কথা বলে এটাকে এড়ায় দিতে চায়। সেটাই আসলে মানে এই অবস্থার মধ্যে আসলে মানুষ, যেটি আমরা ট্যাগলাইন ঠিক করেছি, মানুষ তো আসলেই প্রচণ্ড অসহায়। এরকম একটা অবস্থায় মানুষ কোথায় যাবে বিচারের আশায়, কিভাবে পাবে? আচ্ছা, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই নিয়ে সরকারের নীতি নির্ধারকরা কতটা সচেতন রয়েছেন বলে আপনি মনে করেন? আপনি জানেন বাংলাদেশ একসময় আর্থিক বা আপনার প্রবৃদ্ধি কিংবা আপনার নারী শক্তি বা নারী শিক্ষা কিংবা শ্রমিক যে ডেভেলপমেন্টটা ছিল, আপনার শ্রমিক শুধু না, বিভিন্ন আপনার গার্মেন্টস যে আপনার রপ্তানির ইয়ে ছিল, একটা বেশ ভালো একটা ডেভেলপিং ছিল। এইটা আন্তর্জাতিক বা সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশের একটা ভালো সুনাম ছিল এবং এটা একটা ফোকাস বাংলাদেশের প্রতি সবসময় ছিল। সাম্প্রতিক কিছু বছর ধরে যখন আপনার রাজনৈতিক অস্থিরতা বাড়ে কিংবা দেখা যায় যে যখন আপনার মানবাধিকার লঙ্ঘন হয় কিংবা এরকম রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, তখন কিন্তু আপনার আন্তর্জাতিকভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়। কারণ ওদের মূল মন্ত্রটা কি দেখবেন, যেটা হচ্ছে পিকুনিয়ারি ইন্টারেস্ট, মানে আপনার ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টটাই তারা দেখে। তারা যখন ইনভেস্ট করতে চায়, ইনভেস্টটাকে তারা ফ্রুটফুলিভাবে তারা রিটার্ন করে নিতে পারবে কিনা সেই জিনিসটা দেখে। একটা অস্থিরতা জায়গায় তারা কিন্তু ইনভেস্ট করতে চাইবে না বা আপনার তাদের একটা কনফিউশনে পড়বে। এই কারণেই আমাদের নীতি নির্ধারক যারা আছেন, যারা আপনার রাষ্ট্রের দায়িত্বে আছেন, তাদের অবশ্যই একটা স্থায়ী সমাধান করা উচিত যাতে ইউনিফাই হয়ে দেশটাকে রক্ষা করা যায়। ঠিক বলেছেন। আচ্ছা, এখন যেটি দেখা যায়, ভুক্তভোগীরা মানবাধিকার কমিশনে না গিয়ে সাংবাদিক ও সোশ্যাল মিডিয়ায় যাচ্ছেন, এর মানেটা আসলে কি? এটা আপনার প্রশ্নের মধ্যেই আমি যদি বলি উত্তরটা আছে। আপনি চিন্তা করে দেখেন, যখন মানুষ আপনার মানবাধিকার কমিশনে যাচ্ছে না, এটা আপনার সোশ্যাল মিডিয়াতে অথবা মিডিয়াতে আসতেছে, দ্যাট মিনস ওইখানে আস্থা তারা আস্তে আস্তে হারাচ্ছে। কেন হারাচ্ছে? ওইখানে নাগরিকটা সে প্রত্যাশাটা পাচ্ছে না, তাদের আস্থার জায়গাটা তারা তৈরি করতে পারছে না। জি জি। আচ্ছা, মানবাধিকার রক্ষায় সিভিল সোসাইটি এবং মিডিয়ার ভূমিকা কতটা কার্যকর হতে পারে বলে আপনার মনে হয়? আপনি বলতে পারেন অবশ্যই এটা অনেক ভাইটাল রোল প্লে করতে পারে, কারণ সিভিল সোসাইটি কিংবা আপনার মিডিয়া, এই জিনিসটা যে অ্যাকাউন্টেবিলিটির কারণেই কিন্তু আপনার সিনা হত্যা মামলা কিংবা আপনার একরামুল হকের মামলার মতো বা আপনার তানিয়া, আপনার যেসব মামলাগুলো রিভিল হয়েছে, এগুলা হত্যা ছিল, আপনার কোনো ক্রস ফায়ার ছিল না বা এটা বিচার বহির্ভূত হত্যা ছিল। এই জিনিসগুলো কিন্তু রিভিল করা গেছে। আচ্ছা, মানবাধিকার কমিশন কি আসলে সরকারের মুখপাত্র নাকি জনগণের আশ্রয়স্থল? এখন কোন পর্যায়ে আছে? আপনি চিন্তা করেন, যখন একটা নাগরিক চিন্তা করে যে কি বলে একটা মানবাধিকার কমিশন বা যে কোনো কমিশন, আপনার নির্বাচন কমিশন বলেন, মানবাধিকার কমিশন বলেন, এখানে যখন মানুষ আস্থা হারায় তখন মানুষ মনে করে এটা হচ্ছে সরকারি এজেন্ট। যখন এটা তখনই মানবাধিকার কিন্তু কম্প্রোমাইজ হয়ে যায়, মানে হিউম্যান রাইটসটা কম্প্রোমাইজ হয়ে যায়। আজকে যদি নাগরিক তার অধিকার রক্ষার জন্য রাষ্ট্রের উপরই ভরসাটা না পায় বা করতে না পারে, তাহলে রাষ্ট্রের নৈতিক অবস্থান কোথায় দাঁড়ায়? এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন। রাষ্ট্রের
কাঠামোগত দুর্বলতাটাকেই অ্যাকচুয়ালি মানবাধিকার প্রশ্নে আপনার সিদ্ধ করে, প্রশ্নবিদ্ধ করে, যার কারণে আপনার রাষ্ট্রকে উচিত যে এটাকে এনশিওর করা মানুষের মানবাধিকার যে তৈরি হচ্ছে। আপনি হয়তো জানবেন যে ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশন বা সিবিআই সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশনের মতো যদি এই ধরনের কমিশন গঠন করে যখন নিরাপদ এই আইন শৃঙ্খলা বাহিনীর মতো যে সংস্থাগুলো আছে এইগুলাকে আপনার ইনকোয়ারি করার জন্য বা বিচারের আওতা আনার জন্য এই ধরনের কমিটি গঠন করা, তাহলে হয়তো রাষ্ট্র এই দায় থেকে মুক্তি পাবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই আয়োজনে আপনি এসে সময় দিয়েছেন, আপনার মূল্যবান পরামর্শ দিয়েছেন। ব্যারিস্টার মোহাম্মদ জাকারিয়া হাবিব, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম মানবাধিকার লঙ্ঘন নিয়ে এবং মানুষ কতটা অসহায় সেই চিত্রটাও আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছিলাম। মানবাধিকারটা আসলে কি সেটা যদি একটু আমরা বলে দিই, সব মানুষ জন্মগতভাবে স্বাধীন, সমান মর্যাদা ও অধিকারের অধিকারী। আমরা আশা করব মানুষ তাদের যে অধিকার, সেটা প্রাপ্য অধিকার, সেটা তারা পাবে এবং মানবাধিকার লঙ্ঘন হবে না। আমরা একটি সুন্দর বাংলাদেশে বসবাস করতে পারবো, কোনো রকম ভয় ভীতি ছাড়া আমরা বাঁচতে পারবো নিঃশ্বাস ভরে। আজকের মতো হ্যাপনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।